আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি আমি ফারহান আক্তার রানী। আজকে দুর্দান্ত একটি ক্লাস নিয়ে হাজির হলাম। কারণ যারা নবম দশম শ্রেণীতে রয়েছে ব্যবসা শিক্ষা বিভাগে, আজকে আমরা ব্যবসায় উদ্যোগ সাবজেক্টের উপরে দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেরি না করে চলো শুরু করি। আর যারা এই যে ক্লাস 9-এ রয়েছো বা 10-এ রয়েছো, তারা পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা প্রশ্নর মান কতটা বেশি কঠিন আসছে কি সহজ আসছে বা তোমার কিভাবে প্রিপারেশন নিলে ভালো হবে, তো একটা ছোটখাটো একটা ধারণা হয়ে যাবে। চলো আমরা তাহলে সলভ করার চেষ্টা করি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সংক্ষিপ্ত রূপ কি জানো? এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিআরডিবি। বি আর ডি বি, বিআরডিবি। এবার এটার কাজ কি? এটা হচ্ছে গ্রামীণ জনগণের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে, গ্রামীণ জনগণকে সংগঠিত করা, প্রশিক্ষণ প্রদান, ক্ষুদ্র ঋণ সহায়তা, তারপর দারিদ্র বিমোচন কার্যক্রম। এই প্রত্যেকটা কাজ মানে মোটামুটি পল্লী উন্নয়ন বা গ্রামের উন্নয়নে এইটা সাহায্য করে। এটা একটা সরকারি সংস্থা। তাহলে এরা তো একটা নির্দিষ্ট জায়গা বা একটা নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে গঠিত হবে না। তার মানে এটার অ্যান্সার হবে সারা দেশের কার্যক্রম বিস্তৃত। এবার দেখো, ব্যাংকিং অংশীদারি ব্যবসার সদস্য সীমা কত? আচ্ছা, অংশীদারি ব্যবসার সদস্য সীমা হচ্ছে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। আর ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, এই যে আমি দাগিয়ে দিচ্ছি, ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এটার সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন। আর এটা 1932 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়। এবার দেখো নিচের কোনটি ম্যাক্রো স্ক্রিনিং এর প্রভাবক? ম্যাক্রো স্ক্রিনিংটা আসলে কি? এটা ব্যবসা শুরু করার পূর্বে দেশের বৃহৎ পরিবেশ যেমন জনসংখ্যা, অর্থনীতি, প্রযুক্তি, তারপর সামাজিক ও আইনগত অবস্থা বিশ্লেষণ করার প্রক্রিয়াটা মূলত হচ্ছে গিয়ে এই ম্যাক্রো স্ক্রিনিং। তার মানে আমরা কি কি পাচ্ছি? জনসংখ্যা, তারপরে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, প্রযুক্তিগত উন্নয়ন, রাজনৈতিক ও আইনগত পরিবেশ। তাহলে আমাদের এটার সাথে কোনটা মিলতেছে? এই যে জনসংখ্যা আছে, তাহলে উত্তর হবে খ, জনসংখ্যা। আচ্ছা, এবার ম্যাক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিং সম্পর্কে আমি তোমাদের মানে এক লাইনে একটা পার্থক্য বলে, যেটা তোমাদের পরীক্ষা যদি আসে লিখতে মানে খুবই সাহায্য হবে। সংক্ষিপ্তভাবে তোমাদের আমি একটা পার্থক্য বলি। এই ম্যাক্রো স্ক্রিনিং দেশের বৃহৎ বা সামগ্রিক পরিবেশ বিশ্লেষণ করে, আর মাইক্রো স্ক্রিনিং হচ্ছে নির্দিষ্ট ব্যবসা বা শিল্প সংশ্লিষ্ট পরিবেশ বিশ্লেষণ করে। আচ্ছা, এবার দেখি নেক্সটে কি আছে। একজন ব্যবসায়ীর সমাজের প্রতি দায়বদ্ধতা কি? একজন ব্যবসায়ীর উচিত নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হওয়া। এখন নৈতিকতা কি আর মূল্যবোধ কি? তুমি ভালো মন্দ চিনতেছো, জানতেছো, এটা হচ্ছে নৈতিকতা। কোনটাকে গ্রহণ করবা, কোনটাকে বর্জন করবা, সেটা হচ্ছে কি মূল্যবোধ। আর একজন ব্যবসায়ী যদি সমাজের তার বা সমাজ বা তার পরিবেশ, যেখানে মানে ব্যবসায়িক পরিবেশের আশেপাশে সে যদি বিশৃঙ্খলা করে, তার যদি দায়বদ্ধতা থেকে সে কাজ না করে, তার ব্যবসায় কিন্তু উন্নতি কখনোই হবে না। এবার দেখো, ব্যবসায় সমস্যা বেকার সমস্যা দূর করা, হ্যাঁ এটা একজন ব্যবসায়ীর দায়বদ্ধতা। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা। আচ্ছা, কৃত্রিম সংকট বলতে তোমার আসলে কি বোঝাচ্ছে? এই যে রমজান মাস চলতেছে, রমজান মাসে কি হয় যে বিভিন্ন সবজি, বিভিন্ন ফলমূলের দাম মানে অত্যাধিক আকারে বেড়ে যায়। কেন? এই যে কিছু মানে অসাধু ব্যবসায়ী তারা এটা মজুত করে রাখে এবং নির্দিষ্ট সময়ে এটা মানে অনেক বেশি দামে বিক্রি করে যখন এটা খুব বেশি চাহিদা থাকে। তাহলে এটা তো কখনো উচিত না। এই যে লেবুর দাম এত এত বেড়ে গেছে, দেখলাম যে 12টা না 4টা লেবু যেন 400 টাকা করে বিক্রি করতেছে। মানে ইমাজিন, এটা স্বর্ণের মতো যে লেবুর ভরি কত, এরকম একটা অবস্থা। তো এইগুলো তো আসলে কোনো নৈতিক মানে নৈতিকতা সম্পন্ন বা দায়বদ্ধতা যার থাকে সেই কাজটা কখনো করতে পারে না। তো অসাধু ব্যবসায়ীরা বরাবরই সমাজের ক্ষতি করার চেষ্টা করে। যাই হোক, মানসম্মত পণ্য সরবরাহ, হ্যাঁ এইটা তার দায়বদ্ধতা। তাহলে অ্যান্সার হবে 1 ও 3। এবার দেখো, 18 বছরের কম বয়স্ক ব্যক্তিও অংশীদারি ব্যবসায় কোন ধরনের অংশীদার হতে পারে? আচ্ছা, 18 বছরের কম বয়স্ক দ্বারা তুমি কি বোঝাচ্ছ? এটা তো অবশ্যই সে নাবালক। এবং অংশীদারি ব্যবসায়, আচ্ছা অংশীদারি ব্যবসায় বেশ কিছু ধরন বা প্রকারভেদ রয়েছে, যেমন সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার, তারপর সীমিত অংশীদার,
আচরণে অনুমিত অংশীদার, এরকম বিভিন্ন ভাগ রয়েছে। তো এই যে নাবালককে যখন কোনো অংশীদার বানানো হবে তখন সেটা হবে সীমিত অংশীদার। এবার তোমার হয়তো ভাবতেছো কেন সীমিত অংশীদার হবে। চুক্তি অনুযায়ী যার দায় সীমাবদ্ধ আর যাকে আইন অনুযায়ী সকল অংশীদারের সম্মতিতে নির্দিষ্ট আকারে সুবিধা প্রদান করা হয়, যে নাবালককে, সেটা হচ্ছে সীমিত অংশীদার। তাহলে এখানে 18 বছরের কম বয়স্ক মানে হচ্ছে নাবালক, এবং চুক্তি অনুযায়ী এই যে বয়স্ক ব্যক্তিও অংশীদার ব্যবসায় কোন ধরনের অংশীদার হতে পারে, সীমিত অংশীদার। এবার দেখো উদ্দীপকটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার আয়মান একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। আচ্ছা, তারপর আচ্ছা, ব্যবস্থাপনা পরিচালক বলতে তিনি সবকিছু ম্যানেজমেন্ট করতেছে। এবার তিনি যে কোনো কাজ করার পূর্বে ভালোভাবে চিন্তা ভাবনা করেন, তার মানে তিনি দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। আচ্ছা, পরবর্তীতে কি তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের সাথে আলাপ আলোচনা করেন। এটা তো খুবই ভালো, গণতান্ত্রিক একটা মনোভাব তার ভিতর রয়েছে। সকলের মতামতের ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিব, তাদের পরামর্শ গ্রহণ করেন। আচ্ছা, এবার 6 নম্বরে কি বলা হয়েছে, মিস্টার আইমানের মধ্যে কোন ধরনের নেতৃত্ব পরিলক্ষিত। অবশ্যই সেটি গণতান্ত্রিক নেতৃত্ব পরিলক্ষিত। মুক্ত বলতে কি যে আমার যা মনে আসে আমি তাই করবো, এরকম একটা নেতৃত্ব না। তিনি গণতান্ত্রিকভাবে সকলের সম্মতি বা সকলের যুক্তিকে প্রাধান্য দিয়ে তারপর একটা সিদ্ধান্ত নেন। মিস্টার আইমান ব্যবস্থাপনার যেসব কাজ করেন, পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, সমন্বয় সাধন, এই সবকিছু তো ব্যবস্থাপনারই কাজ। পরিকল্পনা, সংগঠিতকরণ, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন। তাহলে অ্যান্সার হবে ঘ, সবগুলো। এবার দেখো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি দুর্দান্ত একটি কোর্স। তোমরা যারা এবার 9-এ উঠেছো, তোমাদের জন্য এটা একটা বেস্ট কোর্স হতে যাচ্ছে। তোমাদের জন্য এই কোর্সটিতে থাকছে ব্যবসায় উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং ও হিসাব বিজ্ঞান, এই তিনটা তোমার গ্রুপ সাবজেক্ট তো থাকছেই, পাশাপাশি আইসিটি ও কৃষি শিক্ষা সাবজেক্ট। তোমাদের এই 6 মাসের কোর্স, এবং কোর্স ফি হচ্ছে মাত্র 999 টাকা। তোমাদের এই 6 মাসের কোর্সটিতে আমি তোমাদের এই বইগুলো সম্পূর্ণ পড়িয়ে কমপ্লিট করিয়ে দিব। তোমরা যারা এবার ক্লাস 10-এ রয়েছো, যাদের বেসিক এখনো দুর্বল, তারাও চাইলে ভর্তি হতে পারো। এসএসসি এক্সাম দিতে যাওয়ার আগে তোমার ভিত্তি আরো শক্ত করতে কমার্স ল্যাব আছে তোমাদের সাথে। তাই কোর্সটিতে কি কি থাকছে বা তুমি কেন ভর্তি হবা, তোমার মনে প্রশ্ন হতে পারে যে হ্যাঁ আমি এই কোর্সটিতে ভর্তি হব, কিন্তু কেন। তো সেক্ষেত্রে বলবো যে অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা, তারপর প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ সলভ, সিকিউ বা সৃজনশীল লেখার নিয়ম, A+ নিশ্চিত করতে তোমাদের সকল রকমের গাইডলাইন আমরা দিব। আর তাই দেরি না করে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে। কোর্সের ক্লাস শুরু হবে কিন্তু মার্চ মাস থেকেই। তো দেরি না করে তোমরা চাইলে ভর্তি হতে পারো। এতটুকু বলতে পারি যে তোমাদের প্রত্যেকটা মানে হাতে ধরে ধরে বেসিকটা আমি স্ট্রং করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবার দেখো আমরা পড়ায় ফিরে যাই। পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট শিল্প হলো, আচ্ছা যেখানে পরিবারের সদস্য প্রাধান্য পাবে তার মানে কি বাবা মা ভাই বোন আমরা সবাই মিলে একটা ব্যবসা করতেছি। তো এটা হচ্ছে সাধারণত কুটির শিল্প, এবং কুটির শিল্পের যে জনবল বা সদস্য সংখ্যা সেটা হচ্ছে 10-এর অধিক নয়। ঢাকা বিভাগের শিল্পে অনুন্নত জেলা কোনটি। অনুন্নত জেলা হচ্ছে ঢাকা বিভাগের শিল্পে অনুন্নত মুন্সিগঞ্জ। দ্বিতীয়তে দেখো আধুনিক ব্যবস্থাপনার জনককে, F.W. টেইলর। F.W. টেইলর হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক, এবং হেনরি ফেওল এই লোকটা আধুনিক মানে ব্যবস্থাপনা নিয়ে 14টা নীতি প্রণয়ন করেছিল। নিচের কোনটি প্রাথমিক দ্রব্য। প্রাথমিক বলতে কি একেবারে শুরু থেকে বা যার ভিত্তি প্রকৃতি থেকে এরকম কিছুকে বোঝাচ্ছে। পোশাক এটা প্রাথমিক দ্রব্য না, কারণ বিভিন্ন রকম প্রক্রিয়াজাত করে তারপর পোশাকটাকে আমরা হাতে পাচ্ছি, সুতা কাপড় সবটাই। কিন্তু তুলা এটা প্রকৃতি থেকেই পাওয়া যাচ্ছে, মানে তুলা থেকে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। এবার বুঝতে পারছো প্রাথমিক দ্রব্যটা আসলে কি। এবার আচ্ছা এই প্রশ্নটা সেম ভাবেই আবার ডাবল হয়ে আসছে, আনসার তুলা। পণ্যদ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা। আচ্ছা তোমরা যখন দেখো একজন ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় যাচ্ছে, সবকিছু পর্যবেক্ষণ করছে, তো এই ক্ষেত্রে তিনি কি করেন, যে কোনো অনিয়ম উশৃঙ্খলা দেখলে তিনি আইনের এত ধারা অনুযায়ী এত টাকা জরিমানা করেন। এই যে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেন, এটা কি আইনি একটা কার্যক্রম মনে হচ্ছে না। আচ্ছা, ব্যবসায় পরিবেশের যে উপাদানের অন্তর্গত তা হলো, এটা হচ্ছে আইনগত পরিবেশ। এটার অ্যান্সার হবে আইনগত পরিবেশ। এবার দেখো উদ্দীপককে উদ্দীপককে পড়ে 13-14 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। জনাব শরীফ ব্যাংক থেকে স্বল্প মেয়াদী ঋণ নিয়ে, তো ব্যাংক থেকে ঋণ নিয়েছে তার মানে কি হয়েছে এখানে,
আচ্ছা, আমি এটা একটু গাঢ় করে দিই, নাহলে হালকা হালকা লাগতেছে। আচ্ছা, ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সেই ক্ষেত্রে আম, অর্থগত বাধা দূর করেছে ব্যাংক তার। তারপর কি হয়েছে যে রাজশাহী আম এক জায়গা থেকে উনি আরেক জায়গায় নিয়ে গেছে, মানে রাজশাহী থেকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেছে। তার মানে এখানে পরিবহনের মাধ্যমে নিয়ে গেছে এবং সেটি স্থানগত বাধা দূর করেছে। এবং দেখো, তিনি কি আম উৎপাদন করেছে? না, করেনি। উৎপাদকের কাছ থেকে নিয়ে তারপরে অন্য জায়গায় বিক্রি করতেছে। তাহলে এই যে জনাব শরীফের যে কার্যক্রম, এটা কোন প্রকার ব্যবসার অন্তর্গত? এটা বাণিজ্যের অন্তর্গত। আচ্ছা, ব্যবসায়ের যে প্রকারভেদ আমরা পড়ছিলাম, তার ভিতর ছিল যে ব্যবসাকে 3 ভাগে ভাগ করা যায়: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আর বাণিজ্য কি? শিল্পে উৎপাদিত পণ্য বা উৎপাদকের কাছ থেকে পাওয়া পণ্যটা ভোক্তার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত যাবতীয় সকল কার্যক্রম হচ্ছে বাণিজ্য। তাহলে এই যে লোকটা রাজশাহী থেকে আম কিনছে, সেই আমটা পরে বিক্রিও করছে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, ভোক্তার কাছে নিয়ে যাচ্ছে, এর আগ পর্যন্ত যে কার্যক্রম সে করছে, তাহলে এটা কি হবে? বাণিজ্যের অন্তর্গত। এবার দেখো, জনাব শরীফের ব্যবসায়ের ক্ষেত্রে যে বাধা দূর হয়েছে তা হলো স্থানগত আর অর্থগত। ওই যে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে, তাহলে এখানে কি পরিবহনের মাধ্যমে নিয়ে গেছে, পরিবহন কি করে? স্থানগত বাধা দূর করে। আর অর্থগতটা কি? এটা ওই যে ব্যাংক থেকে সে অর্থ উত্তোলন করেছে বা ঋণ নিয়েছে, যার ফলে কি তার অর্থগত সমস্যার সমাধান হয়েছে। আর তথ্যগত কি? বিজ্ঞাপন। তো এখানে তো কোনো তো বিজ্ঞাপনের কাজ হয়নি, তাহলে অ্যান্সার হবে 1 ও 3। আচ্ছা, অনেক জিনিস মনে হতে পারে এত কঠিন কেন, কিন্তু তোমরা আসলে বই পড়োনি, যারা ক্লাস 9-এ রয়েছো বা যাদের বেসিকটা স্ট্রং না, তো তাদের ক্ষেত্রে এরকম মনে হতে পারে। আমার এই অধ্যায়গুলোর উপরে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে বেশ কিছু ক্লাস রয়েছে, দেখলে তোমাদের এই জিনিসগুলো সহজ মনে হবে। আচ্ছা, নিচের কোন জেলায় বিটাকের আঞ্চলিক কেন্দ্র রয়েছে? নিচের কোন জেলায় বিটাক? বিটাক জিনিসটা কি? আর এটার আঞ্চলিক কেন্দ্র রয়েছে হচ্ছে চট্টগ্রামে। বিটাকের আঞ্চলিক কেন্দ্র চট্টগ্রাম। আচ্ছা, আমি তোমাদের এখানে লিখে দিই, BITAC। বিটাক। বিটাকটা কি? বিটাক হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, যার আঞ্চলিক কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। আচ্ছা, এবার নেক্সট, শুরুতে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে কাজ করলেও বর্তমানে দরিদ্র বিমোচন ও নারী ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। এটা কোন সংস্থা? আচ্ছা, তোমার মনে হতে পারে যে নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করছে, তাহলে এটা নিশ্চয়ই মহিলা অধিদপ্তর, তাই না? না, না, এমন কিছু না। 1972 সালে যুদ্ধ পরবর্তী সময় ব্র্যাক সর্বপ্রথম যে কাজটি করেছিল সেটা হচ্ছে ত্রাণ ও পুনর্বাসনের কাজ করেছিল। তারপর সে আস্তে আস্তে দরিদ্র বিমোচন, নারী ক্ষমতায়ন, বিভিন্ন রকম কাজ করেছে বা বিভিন্ন রকম ক্ষেত্রে তার অবদান রয়েছে। তাহলে এটা অ্যান্সার হবে গ, ব্র্যাক। এবার দেখো, ভাঙা রাস্তা মেরামত করা কোন শিল্পের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত। বাংলাদেশের কোন স্থানটির নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল? চট্টগ্রামের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এখন কেন ছড়িয়ে পড়েছিল? চট্টগ্রামে বন্দর রয়েছে এবং চট্টগ্রামের জাহাজ নির্মাণ কারখানা, মানে এটার সুনাম অনেক বেশি ছিল, কারণ ইউরোপের মতো বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের এই জাহাজ নির্মাণ কারখানা থেকে জাহাজ নির্মাণ করে নিয়ে যেত। তো কতটা সমৃদ্ধ ছিল ইমাজিন কর, মানে ইমাজিন করো। আমার তো মনে হচ্ছে এমন লাগে, তো এই সোনার দেশটা এখন আসলে কিচ্ছু নাই আমাদের। যাই হোক, কিছু করার নেই। আমরা দেশের সম্পদ, আমাদের নিজেদেরকে দেশের কল্যাণে নিয়োজিত করতে হবে। এবার দেখো, বিজ্ঞাপনের কোন মাধ্যমে কুমিল্লা শহরের কান্দির পাড়ায় কর্মব্যস্ত জনবহুল এলাকায় পণ্যদ্রব্যের আলোকসজ্জা করা হয়? আচ্ছা, বিজ্ঞাপন জিনিসটা কি? তুমি যে তোমার কোনো পণ্য বা দ্রব্যের প্রচার করতেছো, কিভাবে করতেছো? মিডিয়ায় করতেছো, ওই যে টেলিভিশনে অ্যাড দিচ্ছ, লিফলেট বিলি করছো, পোস্টার করছো, এরকম। এবার এখানে বলা হয়েছে যে আলোকসজ্জা করা হয়েছে। আলোকসজ্জা বলতে আলো দিয়ে, এটার যে বিভিন্ন জায়গায় দেখো না যে পুলিশ দাঁড়িয়ে থাকে যে স্ট্যান্ডগুলোতে, সেখানে সুন্দর করে উপরে আলো জ্বলতে থাকে এবং কোনো একটা লেখা আসে। অনেক সময় টুথপেস্টের অ্যাড দেওয়া থাকে, তারপরে ওই যে বাংলা লিঙ্কের অ্যাড দেওয়া থাকে, আলোর একটা ঝলকানি আসলে ওখানে প্রকাশ পায়। এটা হচ্ছে নিয়ন আলো। তোমরা গুগলে সার্চ দেবে, তাহলে বুঝতে পারবে যে এটা দেখতে কেমন। আচ্ছা, এবার দেখো, পদ্মা সেতু নির্মাণের ফলে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার ক্ষেত্রে কোন অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে?
উন্নত অবকাঠামো সৃষ্টি হয়েছে। যখন পদ্মা সেতু নির্মাণ হয়েছে দক্ষিণ অঞ্চলের মানুষদের যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, তারা ব্যবসাকে সম্প্রসারণ করা বা ব্যবসায় উদ্যোগ নেওয়ার জন্য আসলে মনোবল এবং ভিত্তি তৈরি হয়েছে। এবং অনুকূল পরিবেশ বলতে অবশ্যই উন্নত অবকাঠামো সৃষ্টি হয়েছে। এবার দেখো উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দিতে হবে। মিস্টার আনাস সরিষার তেলের ব্যাপক চাহিদা থাকায় বুড়িচং উপজেলার প্রাণকেন্দ্রে তৈল উৎপাদনের একটি কারখানা স্থাপন করেন। তাহলে দেখছো উনি কতটা মানে দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। উনি বুঝতে পারতেছে যে এখানে এটার সমস্যা, তার মানে আমি যদি এই কারখানাটা খুলি বা এটা যদি করি আমার এখান থেকে একটা ফিউচার আছে বা আমি অনেক লাভবান নিজেকে লাভ করতে পারবো বা লাভবান হতে পারবো আর কি। তিনি সবচেয়ে বড় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, এই যে পৃথিবীর সবচেয়ে বড়, আমি দাগিয়ে দিচ্ছি, বেসরকারি উন্নয়ন সংস্থা। এইটার পরামর্শ অনুযায়ী কি করে, আধুনিক মেশিন কেনে, তারপর তেল পরিশোধন করে, বাজারজাত করে, বেশ লাভ করতেছে সে। মিস্টার আনাস নিচের কোন প্রতিষ্ঠান থেকে পরামর্শ গ্রহণ করেন? এই পৃথিবীর সবচেয়ে যে বড় যে উন্নয়ন সংস্থা সেটা হচ্ছে ব্রাক, মানে এই অপশনের ভিতর ব্রাক। এবার দেখো মিস্টার আনাস ব্যবসায়ীর উন্নয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি থেকে যে সহায়তা পেয়ে থাকে, বিপণন সহায়তা পেয়েছে। বিপণন কি? মার্কেটিং। উনি মার্কেটিং সহায়তা পেয়েছে। পণ্যের মান উন্নয়নের ক্ষেত্রে যে উনি এই দেখো আমি এখানে দেখাচ্ছি, গেল কোথায়, এই যে তৈল পরিশোধন, বোতলজাতকরণের যে বিভিন্ন রকম প্রক্রিয়া অ্যাপ্লাই করেছে। আবার ওই যে মেশিন কিনেছে, প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। তাহলে অ্যান্সার হবে ঘ। এবার দেখো ম্যাটসুশিটা কোন দেশের কোম্পানি? এটা হচ্ছে জাপানের কোম্পানি, আর এটা হচ্ছে বহুজাতিক ইলেকট্রিক কোম্পানি। 24-এ কি বলা হয়েছে? বাংলাদেশের অর্থনৈতিক রিভিউ 2011 এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান কত? কৃষি খাতের অবদান হচ্ছে 20%। এবার দেখো বাংলাদেশের নতুন বীমা আইন প্রণয়ন করা হয় কবে বা কত সালে? এটা হচ্ছে 2013 সালে। তো এরকম বারবার হচ্ছে কেন? এটা হচ্ছে 13 সালে। এই যে আগের যে আইন সেটা সংস্কার এবং আধুনিককরণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই 2013 সালের আইনটি। এবার দেখো মেধা সম্পদের অন্তর্ভুক্ত কি? আচ্ছা, রোবট তৈরি করতে গেলে আমার মেধা, আমরা মেধার কাজে লাগাচ্ছি মেধাকে। তারপর কল্পবিজ্ঞানের গল্প, আমি একটা গল্প লিখতে গেলেও আমার চিন্তা ভাবনাকে আমি কাজে লাগাচ্ছি। ভবনের ডিজাইন করতে গেলেও আমি আমার ব্রেনটাকে কাজে লাগাচ্ছি। তার মানে অ্যান্সার হবে এই ঘ নম্বর, তিনটাই। উদ্দীপক পড়ে 27 নং প্রশ্নের উত্তর দাও। রিহান ও আরিয়ান দুই বন্ধুর ব্যবসায় সফলভাবে চলছিল। আচ্ছা, তারপর কি হয়েছে? হঠাৎ রিহান পাগল হয়ে যায়। এক্ষেত্রে ব্যবসাটা বিলোপ ঘটে। তাহলে এটা কি, কেমন বিলোপ হয়েছে দেখি। বাধ্যতামূলক, বিশেষ ঘটনা সাপেক্ষে, সকলে একমত হয়ে, আদালতের নির্দেশে। আচ্ছা, এটা কিন্তু একদিক থেকে তোমার মনে হতে পারে বাধ্যতামূলক হয়ে গেছে, কারণ একজন নেই আর একজন আর কি করবে। কিন্তু আরেকজন চাইলে এই অংশীদারি ব্যবসায়টিকে এক মালিকানা ব্যবসায়ের মতো করে পরিচালিত করতে পারতো, কিন্তু তিনি সেটা করেননি। তাহলে এখানে কি হচ্ছে? বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন ঘটেছে, কারণ ওই যে ঘটনাটা এরকম যে পাগল হয়ে গেছে যার জন্য এটা বিলোপ সাধন হয়েছে। এবার দেখো আদর্শ নেতা যে গুণের অধিকারী হলে ধৈর্যের সাথে পর্যাপ্ত শ্রম ও সময় দিতে পারেন তা হলো প্রখর ব্যক্তিত্ব, দৈহিক সামর্থ্য, শুদ্ধতা, পরিশ্রম, সহনশীলতা। হ্যাঁ, অ্যান্সার হবে ঘ। সবগুলো গুণাবলী একজন এই দাঁড়াও গেল কই, এই যে আদর্শ যে নেতা থাকে। এবার দেখো উদ্দীপক পড়ে 30, 29 ও 30 নং প্রশ্ন উত্তর দিতে হবে। জনাব আকিল এমসি কোম্পানির নতুন উৎপাদিত সানব্লক ক্রিম, আচ্ছা এমসি কোম্পানির ক্রিম হচ্ছে সানব্লক, আর জনাব আকিল কি করতেছে? সেগুলো ট্রেনে, বাসে, মেলায়, হাটে বিক্রি করতেছে। এবারে বিক্রিত পণ্যের সংখ্যার ভিত্তিতে কোম্পানি তাকে কমিশন দিচ্ছে। তাহলে তিনি কিন্তু একজন এজেন্ট বা প্রতিনিধি হিসেবে কাজ করতেছে। তারপর কি হয়েছে? কিছুদিন পর গ্রাহকরা পণ্যটি খোঁজ করে, তার মানে তার বিজ্ঞাপনটি সফল হয়েছে এবং জনগণ সচেতন হয়েছে, তার ভালো লাগছে আর কি, জনগণের ভালো লাগছে পণ্যটা। নিচের কোন বন্টন প্রণালীতে জনাব আকিলের অবস্থান? উৎপাদনকারী থেকে সরাসরি ভোক্তার কাছে পৌঁছাইছে? না, পৌঁছায়নি। উৎপাদনকারী কি? ওই যে এমসি কোম্পানি। উৎপাদনকারী থেকে খুচরা বিক্রেতা, তারপর ভোক্তা, না এটাও হবে না। উৎপাদনকারী থেকে পাইকারি, খুচরা বিক্রেতা, ভোক্তা, না এটা হবে অ্যান্সার। দেখো উৎপাদনকারী
এরপর কি প্রতিনিধি বা এজেন্ট, এই প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করছে হচ্ছে ওই যে আকিল, এই দেখো এই যে আকিল, এই যে জনাব আকিল এমসি কোম্পানির প্রোডাক্ট বিক্রি করছে এজেন্ট হিসেবে এবং সর্বশেষ ভোক্তার কাছে পৌঁছাইছে। এবার দেখো উদ্দীপকের বন্টন প্রণালীর মাধ্যমে পণ্যের চাহিদা সৃষ্টি হয়েছে, হ্যাঁ এটা অবশ্যই হয়েছে, যে মানে ভোক্তারা সেটা খুঁজেছে বাজারে। বিজ্ঞাপনের কাজ সম্পন্ন হয়েছে, হ্যাঁ সেটাও হয়েছে। ভোক্তাদের সচেতন করা হয়েছে, হ্যাঁ ভোক্তারাও সচেতন হয়েছে, যার ফলে তারা পণ্যটি ভালো লাগছে বিধায় কিন্তু খুঁজতেছে যে হ্যাঁ বাজারে পণ্যটি পেলে আমি এটা ব্যবহার করব। তাহলে অ্যান্সার হবে ঘ। আচ্ছা, এছাড়াও তোমাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো, ইউটিউব থেকে দেখতেছো, তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো বা ফলো করে রাখতে পারো, যাতে আমাদের ভিডিওগুলো তোমাদের সামনে সবার আগে চলে যায়। আর যারা মনে করতেছো যে না আমার এখন থেকে খুব ভালোভাবে পড়াশোনা করা দরকার, একটা কামব্যাক দেওয়া দরকার, তো তোমরা চাইলে আমাদের এই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারো। ব্যবসায় উদ্যোগ, ফিনান্স, হিসাব বিজ্ঞান সহ আইসিটি ও কৃষি শিক্ষা সাবজেক্ট আমরা তোমাদের 6 মাস জুড়ে পড়াবো এবং প্রত্যেকটা জিনিস অধ্যায় ভিত্তিক আলোচনা থাকবে। তারপরে এমসিকিউ সলভ, সৃজনশীল, প্রত্যেকটা মানে এক একটা পার্ট পার্ট করে আমরা তোমাদের এ প্লাস নিশ্চিত করতে সেইভাবে করে গাইডলাইন করব। তো কোর্স ফিও খুবই কম, মাত্র 999 টাকায়। 6 মাস ধরে তোমাদের আমি করাবো, তাও মাত্র 999 টাকায়। তো দেরি না করে তোমরা ভর্তি হয়ে যাও। আর যার যেখানে যে সমস্যা তোমরা ইউটিউবে বা ফেসবুকে আমাদেরকে জানাতে পারো, কমেন্ট করে বলতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।